আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে দীপ্তি চৌধুরী। 24-এর গণ অভ্যুত্থানের সময় আমরা সবচেয়ে বেশি আশাবাদী হয়েছিলাম আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে, এবং তারপরে যখন পুরো রাজনৈতিক আমূল পরিবর্তন আসলো, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, তখন আমরা সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম যে আমাদের ছাত্র রাজনীতি সত্যিকার অর্থে তরুণদের জন্য এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। তবে একটি গণতান্ত্রিক সরকার, মানে দায়িত্বশীল জনগণের ভোটে আসা সরকার দায়িত্ব গ্রহণের পরে সবচেয়ে বেশি কিন্তু এবং আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে ছাত্র সংগঠনগুলো আসলে তাদের সত্যিকারের 24-এর আগের রূপে ফিরে গেছে, নাকি তারপরে তারা যে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেছিল এবং রেখেছিল আন্দোলনের সময়, তারা সেই ভূমিকাতেই থাকবে। এই যখন অবস্থা, তখন আমরা আজকে আমাদের অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতাকে সাথে পেয়েছি। তার কাছে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের ছাত্র রাজনীতি বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কোন দিকে যাবে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। জি, ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই, আপনি একজন ছাত্র ছাত্রী বান্ধব তরুণ নেতা, ছাত্র নেতা, সেই হিসেবেই সবাই আপনাকে চেনে, এবং আপনি যে সময়টাতে দায়িত্ব নিয়েছিলেন সাধারণ সম্পাদকের ছাত্র দলের, সেই সময়টাও খুব কঠিন ছিল। তবে এই সময় এসে যখন আপনাদের দল আসলে সরকার হিসেবে আছে, সরকারের দায়িত্বে আছে, এর আগে তো আপনি বিরোধী দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, আপনার কাছে দুইটার ভূমিকার কি পার্থক্য রয়েছে? 2024-এর 1 মার্চ দায়িত্ব আমরা যখন নিয়েছি, তখন আসলে শেখ হাসিনার সরকার আমরা দেখেছি প্রায় 5 মাস আমরা সেই সময় দেখেছি, এবং প্রায় 2 মাস আন্দোলনের মধ্যে আমরা কাজ করেছি। এরপরে ইন্টারিয়াম গভর্নমেন্ট, এখন একটা নির্বাচিত সরকার। দুইটাকে পার্থক্য করলে আমি যদি মনে করি, প্রথম 5 মাসে এক ধরনের জটিল পরিস্থিতি ছিল, বিশেষ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা গত 17টি বছর প্রজন্ম থেকে প্রজন্ম আমরা দেখছিলাম, এবং জুলাই আগস্টে আমরা সকলের অংশগ্রহণের মাধ্যমে সেটির পরিসমাপ্তি করতে সক্ষম হয়েছি। এবং এরপরে ইন্টারিয়ামের সময় সবথেকে কঠিন সময় আমাদের জন্য ছিল। আমরা যখন গণ অভ্যুত্থান সফল করলাম, তখন আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা একটা মব সংস্কৃতি আমরা লক্ষ্য করলাম। আপনার খেয়াল আছে যে প্রত্যেকটি বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এক ধরনের প্রোপাগান্ডা, এক ধরনের ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্রদলকে দাঁড় করানোর অপচেষ্টা ছিল, এবং ইন্টারিয়ামের পুরোটা সময় ছাত্রদলকে একটা মেলাইন করা হয়েছিল বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা, প্রতারণাপূর্ণ বক্তব্য দিয়ে। সে সময় আমরা একটা কঠিন পরিস্থিতিতে আমরা দায়িত্ব পালন করেছি। আর এখন একটা স্বাভাবিক সময়, আমি মনে করি ওই 2 সময় থেকে একটা চ্যালেঞ্জিং সময়। বিশেষ করে এখানে সরকার সাথে আমাদের একটা মূল মাদার পার্টি হিসাবে আমাদের এক ধরনের সম্পর্ক রয়েছে, কিন্তু আমি তারপরেও মনে করি, ধরুন গত 17টি বছর ধরুন ছাত্রলীগ যে স্টাইলে রাজনীতি কায়েম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্তত গত 5 মাসে আপনি এরকম একটি সিম্বল আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ মোটা দাগে যদি নেতৃত্ব জায়গাটুকু বলেন, আমরা আগের মতোই আমরা দায়িত্ব পালন করছি, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা শিক্ষার্থীদের পাশে কাজ করছি। ছেলেটির চোখ উঠে গেল, সেটা নিয়ে কথা বলি, যেহেতু অনেক আলোচনা এবং আপনাদের যারা বিরোধী দল রয়েছেন তারা আলোচনা করছেন। বলা হয়ে থাকে যে, মানে চিহ্নিত করা হয়েছে কাউকে কাউকে ভিডিও দেখে, যে ছাত্রদলের আক্রমণের কারণে হবিগঞ্জে ওই ছেলেটি চিরতরে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। সেটা নিয়ে কি বলবেন? আসলে প্রথমত হচ্ছে, যারা প্রথমে এই দাবি করেছিল, বিশেষ করে এনসিপি শীর্ষ নেতা জনাব শারজিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন, তিনি সদর থানার মেম্বার সেক্রেটারিকে দোষারোপ করেছেন। পরক্ষণে যারা হচ্ছে চেক করে, তারা বলেছেন যে যে হামলার ছবিটি দেখানো হয়েছে সেটি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আসলে একই ব্যক্তি নয়। কিন্তু এটাই সত্য যে এখানে সংঘর্ষের সময় ছাত্রদলের সাথে এনসিপির যে সংঘর্ষ হচ্ছে, সেখানে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটি আমরা অস্বীকার করছি না। কিন্তু স্পেসিফিক ছাত্রদল হামলা করেছে, ওকে, এই ধরনের তথ্য ভিডিও চিত্র আমরা এখনও পাইনি। এটি খুবই দুঃখজনক, অন্তত গণ অভ্যুত্থানের পরে।
আমরা সবাই মিলে যে একটা গণ অভ্যুত্থান সফল করেছি, গণ অভ্যুত্থানের শক্তির পক্ষগুলো যখন এরকম বিরোধে জড়িয়ে যায়, তখন যারা পরাজিত প্যাসিভ শক্তি তারা আসলে শক্তি পায়, তারা এর থেকে অনুপ্রাণিত হয়। খুবই এবং সুন্দর কথা বলেছেন। আমি মনে করি এই যে ঘটনাটি ঘটেছে, এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটি এনসিপির শীর্ষ নেতা বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লাগামহীন বক্তব্য এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং পরিস্থিতিকে জটিল করার জন্য যে বক্তব্য ক্রমাগতভাবে গত 1-1.5 বছর ধরে উনি দিয়ে যাচ্ছেন, এটি কিন্তু এনসিপির কোনো নেতা, এমনকি জামাত ইসলামের কোনো নেতা কিন্তু তাকে নিন্দা করেন নাই অথবা তার বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেননি। সুতরাং আমি মনে করি এই যে পরিস্থিতি তৈরি হয়েছে হবিগঞ্জের, এটি এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিতে হবে। কিন্তু আমি এটা এভাবেও বলছি না যে পাটোয়ারির বক্তব্য দেওয়ার কারণে হামলা হবে, সেটিও বলছি না, কিন্তু ক্রমাগতভাবে এরকম বক্তব্যই আসলে পরিস্থিতিকে জটিল করেছে বলে আমাদের মনে হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মারপিট হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মোটামুটি একচেটিয়াভাবে বাকি সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে পিটিয়ে বের করে দিতে সক্ষম হয়েছে। এই যে মানে আপনি বলছিলেন যে আপনাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়েছে, কিন্তু তখন তো আপনারা পেটাননি মানুষকে এইভাবে। এখন যখন বিএনপি সরকার এসেছে তখন কি আপনারা নিজেকে আরো অনেক শক্তিশালী মনে করছেন, সেজন্য আপনাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হোক বা পরিস্থিতি আপনাদের কথা মতো এরকম নানা কথাবার্তা হলেই আপনারা সেই পেটানোর মতো শক্তি পাচ্ছেন, এরকম কিছু না? ঘটনা? রংপুরে আপনি কাদের হাতে লাঠি দেখেছেন, তারপরে লগি বৈঠা যেটা আওয়ামী লীগের ছিল সেগুলো তো শিবিরের হাতে দেখেছেন, ছাত্রদলের হাতে দেখেননি। আপনি আগে ওটা বলতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সুশীলকে দেখলাম না যে একটিবার যে শিবির যে লাঠি সোটা নিয়ে যে হামলা করলো ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের, এই বিষয়ে কাউকে কথা বলতে। কিন্তু এই জায়গাটা যদি উল্টো হতো, ছাত্রদলের হাতে দেখতো, তাহলে আপনি দেখতেন ফেসবুকে কান্নার রোল পড়ে যেত। এটি একটি ঘটনা। না, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম্মারের হাতে যে ওটা নিয়ে তো অনেক কথা আচ্ছা, হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল ক্রিয়াশীলের উপর হামলা করেছে, এটি সত্য না। সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সাথে জটিলতা তৈরি হয়েছে, কিন্তু ছাত্র শক্তি মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আমি আপনাকে ছবি দেখাতে পারি। এখন ছাত্র শক্তি ছাত্র শিবির একসাথে ওনারা কাজ করেন এবং নতুন যে ছাত্র সংগঠন হয়েছে ছাত্র শক্তি, তারা শিবিরের আদর্শ এখন আর আলাদা করে কোনো কিছু মনে হচ্ছে না। সুতরাং সকল ছাত্র সংগঠনের কাছে ছাত্রদলের মুখোমুখি অবস্থান জগন্নাথে আমি এরকম মনে করি না। শিবিরের সাথে জটিলতা হয়েছে, সেটি আমরা অস্বীকার করছি না। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির যে সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে যে হামলা করেছে, তার একটু প্রতিক্রিয়া হয়তো বাংলাদেশের 2-1টি ক্যাম্পাসে হচ্ছে, সেটি আমি মনে করি ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। ওকে, সো নাসির ভাই, আমি জানি না যে আমি যে এই প্রশ্নগুলো আপনাকে করছি এরপরে আমাকে আবার মানে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রমণের শিকার হতে হবে, কারণ এর আগেও আমি অনেক আক্রমণ শিবিরও করে ছাত্রদলও করে, আমাদের জন্য সবাই সমান ভাই। যখন যার বিরুদ্ধে কথা যায় সবাই বলে ছাত্রদল। না, ছাত্রদল কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল কোনো আক্রমণ করে না। 2-1টি বিচ্ছিন্ন কেউ যদি করে, আমরা তাদেরকে কথা বলি, তাদেরকে এইসব জায়গা থেকে বিরত থাকা। আচ্ছা, সেই আশ্বাস পেয়ে প্রশ্নগুলো করছি যে আপনারা এই নির্বাচনের পরে, দায়িত্ব গ্রহণের পরে, সরকার গঠনের পরে সবচেয়ে বেশি যে কথাটি শুনেছেন বলে আমি মনে করি, মজলুম ছিলেন জালিম হয়েন না। মানে ছাত্র লীগ হওয়ার প্রতিযোগিতায় কারা এগিয়ে আছে, ছাত্র শিবির এগিয়ে আছে নাকি ছাত্র দল এগিয়ে আছে, এইটা একটা মোটামুটি কম্পিটিশন। আপনার কি মনে হয় যে ছাত্র লীগকে আদর্শ ভেবে কারা আসলে ওইদিকে বেশি ছুটে যাচ্ছে? একেবারে মানে সরকারের ভাবমূর্তি একটুখানি কে ক্ষুণ্ণ করতে চাইলো, কে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললো, তার বিরুদ্ধে সবাই মাঠে নামো, এইটাই তো ছিল ছাত্রলীগের রাস্তা। কারণ ওবায়দুল কাদের বলেছিলেন গণ অভ্যুত্থানের সময় যে ছাত্রলীগ একাই যথেষ্ট তাদেরকে পিটিয়ে সোজা করে দেওয়ার জন্য। সো সেই পিটিয়ে সোজা করার দায়িত্ব কারা আসলে বেশি নিচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেলসা লাঠি হাতে যিনি সংঘর্ষে জড়িয়েছেন তিনি শিবিরের একজন নেতা এবং একই সাথে তিনি আমাদের কাছে এক ধরনের বিকৃত রুচির এক মানসিকতা সম্পন্ন একজন রাকসুর। হ্যাঁ, এবং রংপুর বিশ্ববিদ্যালয়ে শিবিরের সন্ত্রাসীরা লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং সেখানে হামলা করেছে। আপনি গত 1 সপ্তাহ ধরে, এর আগে আপনি হবিগঞ্জের কথা বলতে পারবেন, সেখানে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের এই বিচ্ছিন্ন যে ঘটনাটি ঘটেছে, এটি আমরা মনে করি এটি খুবই দুঃখজনক, কিন্তু সেটা তো একটা প্রেক্ষাপট আছে। তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে যে বক্তব্য দিচ্ছেন, পাশাপাশি এনসিপিতে অনেক শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন, জনাব হাসনাত, জনাব সারজিব, আসিফ, জনাব নাহিদ,
ওনাদের বক্তব্য নিয়ে তো আমাদের কোনো ধরনের কোনো জটিলতা নেই। তবে আপনার কি মনে হয় না এটাতে মানহানির মামলা করা যেতে পারতো, এটাতে একটা সুষ্ঠু প্রতিবাদ সম্মেলন হইতে পারতো? কেন মারপিটই করতে হবে? কেন একটা নিরীহ ছেলের চোখটা তো গেল, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের দায়টা তো সেই ছেলেটাকে নিতে হইলো, তাই না? তা এটি খুবই দুঃখজনক হয়েছে। এটি করা যেত, আপনি যেটি বলছেন আমি এটি অস্বীকার করছি না, কিন্তু হবিগঞ্জে যেটা হয়েছে এটি দুঃখজনক। কিন্তু একই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোকে কিন্তু এনসিপি জামাতের নেতারা কিন্তু মেনে নিচ্ছেন, মানে তারা এটাকে সমর্থন করছেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তো স্বাভাবিক কোনো কথাবার্তা বলছেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি সুযোগ পাইলে উনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কথা বলেছেন। উনি যখন কক্সবাজার গিয়েছেন তিনি সালাউদ্দিন ভাইকে নিয়েও বলেছেন, কথা বলা যাবে। কিন্তু ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তো এটার তো একটা মাত্রা আছে। আপনি তো যেই পরিবার থেকে আসলেন, আমি যে পরিবার থেকে আসলাম, তার তো এটা আমার আচার আচরণে আমার কথাবার্তা তো বোঝা যাবে যে আমি ধরুন কিরকম ওনার পরিবার মানে আপনার আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, সো কল ধরুন ওনার পরিবারে এইভাবেই কথা বলে। এখন সেটাকে আমরা কিভাবে থামাবো, মানে সেটার শেপিংটা কিভাবে আসলে হবে? মারপিট দিয়ে, নাকি আইনগতভাবে, নাকি তাকে বর্জন করার মাধ্যমে? কোনটা আসলে আদর্শিক রাজনীতির জায়গা হওয়া উচিত আপনি মনে করেন? আমি মনে করি যে ওনার কথার জবাব কথাই দিয়ে দিতে হবে এরকম না। রাজনীতির মাঠে বিভিন্ন প্রক্রিয়া থাকে। উনি যখন পরিস্থিতি চাইতেন যে জটিল করবেন, তখন তো জটিল হবে। এখন ধরেন আপনার কি তার না ফাঁদে পা না না দিলেন? না না পা দিচ্ছি না। হবিগঞ্জে আমাদের মাননীয় যে সংসদ সদস্য জনাব গৌস ভাই, উনি হুইপ বিরোধী তিনি, এবং হুইপের দায়িত্ব আছেন। উনি বিরোধী দলের সময়ও জেলে থেকে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন, একাধিকবার এমপি হয়েছেন, এবারও লক্ষাধিক ভোটে তিনি এমপি হয়েছেন। তিনি সেখানে খুবই ফেমাস, আচ্ছা। খুবই ফেমাস। আমি মনে করি ওনার এলাকায় গিয়ে ওনাকে যারা ভোট প্রদান করেছেন তারা শুধু বিএনপি নেতা কর্মী না, দেশের সাধারণ মানুষও ওই অঞ্চলে গিয়ে ওই অঞ্চলের মাটি মানুষের একজন নেতাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে হেয় করে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে তো শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বা বিএনপি নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়নি। একই সাথে যারা জনাব গৌস ভাইকে বছরের পর বছর যারা লালন করেছে, যারা তাকে সাধারণ মানুষ থেকে মাটি মানুষের নেতা তৈরি করেছেন, তারা তো সংক্ষুব্ধ হওয়ার কথা। এখন আমি মনে করি এই যে জটিলতা তৈরি করেছে, সেই জটিলতা থেকে হবিগঞ্জের ঘটনাটি ঘটেছে, কিন্তু এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না বলে আমি মনে করি। আমি আবারও বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখনই থামানো উচিত, নতুবা এই পরিস্থিতি আরও বেশি জটিল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরপরে আসি শিক্ষাঙ্গনে সহাবস্থানের যে পরিবেশ, সেটা এখন কেমন মনে করছেন আছে? আমি তো মনে করি খুব ভালোভাবেই রয়েছে, এবং বাংলাদেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারপরেও আমি মোটা দাগে মনে করি গণ অভ্যুত্থানের পরে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন ক্যাম্পাসগুলো চলমান রয়েছে, এবং এটি চলমান থাকা উচিত, আরও অনেক বেশি ইতিবাচক থাকা উচিত বলে মনে করি। ওকে, আপনাদের মানে ছাত্র দলের রাজনীতি কেমন চলছে আসলে? আপনারা বলছিলেন যে আপনারা নিজেদের মধ্যে নির্বাচনটা খুব দ্রুতই দেবেন, সেটা কবে কি হতে পারে? দেখুন, আমাদের 2019 সালে সর্বশেষ কাউন্সিল হয়েছিল। সেখানে কাউন্সিলররা আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার দিয়েছেন এবং সাংগঠনিক অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। এরপর থেকে উনি ছাত্রদলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন আমাদের কমিটির মেয়াদ অলরেডি শেষ হয়েছে। আমি মনে করি উনি যখন চাইবেন তখন নতুন কমিটি হবে, সেটি যে কোনো প্রক্রিয়ায় হতে পারে। আচ্ছা, তার সাথে আপনাদের মানে তিনি আপনাদেরকে সরকার গঠনের বেলায় আপনাদের কেমন সহযোগিতা চান, বা কোন জায়গায় আপনারা অবদান রাখেন? এই যে যারা সরকারের সমালোচনা করলে বা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করলে যারা এই ধরনের প্রতিবাদ করেন, মানে তারুণ্যের রক্ত টকবগে ধরেন একটু মারামারি করলেন বা একটুখানি মানে নিজেদের মতো করে প্রতিবাদ করলেন নিজেদের ভাষায়, তাদেরকে কি আপনারা ছাত্রদল থেকে পুরস্কৃত করেন নাকি তিরস্কার করেন তাদেরকে, যে এটা আসলে করা ঠিক না, তুমি তোমার জায়গা থেকে এটা করতে পারো না? তারা কি পান বিনিময়ে আসলে? না, এরকম কোনো কিছু ছাত্রদলে নেই। আপনি যেরকম বলেছেন এরকম, আপনি কি বলতে পারবেন যে এরকম নেগেটিভিটি মধ্যে সে নিজেকে জড়িয়েছে তারপর তাকে পুরস্কৃত করা হয়েছে? এখানে যারা বিচ্ছিন্নভাবে সাংগঠনিক কাজের বাহিরে বা শৃঙ্খলার বাইরে কোনো কাজ করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এখন আপনার কাছে যেটি শৃঙ্খলা বিরোধী মনে হয়েছে, কিন্তু আমাদের সংগঠনের একটা নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে, পলিসি মেকিং রয়েছে, সেখানে এটি যাচাই বাছাই করা হয়, তারপরে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এটা অর্থ এই নয় যে ছাত্রদল কেউ যদি কোনো হামলায় জড়িত হয়
তাকে পুরস্কৃত করা হচ্ছে এরকম বিষয় ছাত্রদলে কখনোই ঘটে নাই, ভবিষ্যতে তিরস্কার কি করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। বহু জনকে আমরা বিভিন্ন জায়গায় আমরা শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছি। অনেকে বছর পর বছর বহিষ্কার হয়েছে বিভিন্ন কারণে, বা হচ্ছে একটি পরিবারের তো সকল সন্তান সমান হয় না, কেউ ভুল পথে যেতে পারে, তাকে শুধরে দেওয়ার দায়িত্ব না, ধরুন ছাত্রদলের ব্যাপারটা সেরকম। খুব সেনসিটিভ না যে মানে সরকারের মানে খারাপ ভাষায় মানে সমালোচনা করেছে কোনো একজন আপনার বিরোধী দলের নেতা, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বা তার পরিবারের সমালোচনা করেছে, আপনারা সেটা বুঝেন এবং সেটাতে তার অনেক খারাপ লাগলো এবং সে মারামারি করলো। ধরেন আমি হবিগঞ্জকে যদি একটা কেস স্টাডি হিসেবে ধরি, আপনারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন কারা মানে তীব্রভাবে মারপিট করেছে তাদেরকে, এবং তাদের ব্যাপারে আসলে আপনাদের কি থাকবে? বিষয়টা তো সেনসিটিভ, কারণ তারা তো দলের হয়েই আসলে এই কাজটা করেছেন। না, হবিগঞ্জে তো প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা হয়নি। হবিগঞ্জে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে স্থানীয় সংসদ নাসিরউদ্দিন সদস্য। পাটোয়ারি হবিগঞ্জে প্রবেশ করার সময় 2টি পথসভা করেছিলেন। সেখানে তিনি অকথ্য ভাষায়, এটা এক ধরনের গালিগালাজ, আসলে এটি স্বাভাবিক কোনো সমালোচনা না। ধরুন গজবাইকে বলা হয়েছে যে তিনি মাফিয়া, তিনি সন্ত্রাসীদের গডফাদার, এগুলো বলা হয়েছে। এগুলো তো নির্বাচনের আগে আব্বাস সাহেবকেও তিনি বলেছেন, মাননীয় সংসদ সদস্য। তখন তো ছাত্রদল মারপিট করে নাই, সেটা কি তাদের সরকার ছিল না বলে? এখন তো হবিগঞ্জে যে ছাত্রদলই সেখানে মারপিট করেছে এরকম তো কিছু না। যারা ওনাকে ওই এলাকাতে ভোট প্রদান করেছে সাধারণ মানুষ, তারা তো হামলা করতে পারে যে ওনাদের এরকম সন্তানকে আপনারা কি কিভাবে। আইডেন্টিফাই না, করেছেন আমরা কারা আইডেন্টিফাই করে করেছে? দেখেছি যে ছাত্রদল সেই সংক্ষুব্ধ জনতার মধ্যে ছিল, এটি আমরা অস্বীকার করছি না। যারা গজবাইকে বছরের পর বছর ভোট প্রদান করেছে, যারা মাটি মানুষের নেতা তৈরি করেছে, সেখানে ছাত্রদলও ছিল, আমাদের নেতাকর্মীরাও ছিল, সাধারণ মানুষও ছিল, তারাই সংঘর্ষে জড়িয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। সুতরাং আপনি যেটা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা তো করছে, আপনারা করছেন না, দেশের মানুষ সকল করছে, ভুল ত্রুটি সরকারের তো করবে, কই ছাত্রদল তো কোথাও হামলা করে নাই। কিন্তু আপনি যেটি মোটা দাগে বলার চেষ্টা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করলে যে হামলা করছে তাকে কি পুরস্কার, আমি তো এরকম একটি ঘটনাও দেখে নেই যে প্রধানমন্ত্রী সমালোচনা করার পরে কাউকে ছাত্রদল হামলা করেছে। কই গত 5 মাসে আপনি একটাও দেখাতে পারবেন না। হবিগঞ্জে একটি অন্য ঘটনা ঘটেছে। ব্যারিস্টার জামিয়া রহমান তো রাজনীতি দলের অংশ না, সরকারেরও না, কোনো কিছু না, তাকে নিয়ে কেন কথা বলতে হবে? এটা তো আমার সীমা লঙ্ঘন বোধহয়। নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগতভাবে সেটি সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। উনি টার্গেট করে করে সালাউদ্দিন ভাই এবং তার পরিবার নিয়ে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে বলেছেন, এবং হবিগঞ্জে তিনি ওই মানে লিমিটটা আসলে ক্রস হচ্ছে বারবার। 24-এর গণঅভ্যুত্থানের জায়গায় যেতে চাই আমি। জনাব আব্দুল কাদের, যাকে 9 দফার আসলে ঘোষক বলা হয়, এবং তিনি অনেক তথ্য নতুন করে বলছেন। তিনি বলছিলেন যে 1 দফা ঘোষণার আগে আপনার মাধ্যমে তিনি জনাব তারেক রহমান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে যোগাযোগ করেছিলেন। তো আপনারা আসলে এই যোগাযোগটা কিভাবে করছিলেন, এবং সেই সময়ে ছাত্রদলকে আপনারা কিভাবে সমন্বিত রেখেছেন, বা এখন যাদেরকে বিরোধী দল বলেন তারা তো তখন সহযোদ্ধা, তাদের সাথে আপনাদের কাজগুলো কেমন হচ্ছিল একটু যদি স্মৃতিচারণ করেন? এমনিতে আমি আবারও আসলে ক্লিয়ার করি, সেটি হচ্ছে ধরুন জনাব নাহিদ, আসিফ, হাসনাত, শারজিজ, কাদের, মাহিন, রিপাত রশিদ, হান্নান, ওনাদের গণঅভ্যুত্থানের ওনাদের কন্ট্রিবিউশন বা এখনও আমাদের সাথে ওনাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। এখানে জটিলতা তৈরি হয়েছে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। আমি মনে করি যে তারা গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রথম সারির সমন্বয়করা গ্রেপ্তার হওয়ার পরে রিপাত রশিদ, মাহিন, কাদের, আব্দুল হান্নান তো মানে এটি আমি মনে করি ইতিহাসের একটি অংশ যে তারা যে ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রথম দিকে সমন্বয়করা গ্রেপ্তার হওয়ার পরে আন্দোলন কি হবে না হবে আপনার খেয়াল আছে, এটি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। তখন পুরো সমন্বয়টা আব্দুল কাদের করেছিল বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে। তখন 1 দফার বিষয়ে আমরা জুলাইয়ের শেষের দিক থেকে ধরেন 28, 29, 30 আমরা কিন্তু কাদের, মাহিনদেরকে আমরা বলছিলাম যে এখন যে পরিস্থিতি তাতে আসলে 1 দফার দিকে আমাদেরকে যেতে হবে। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখন যিনি হোম মিনিস্টার আছেন জনাব সালাউদ্দিন ভাই, উনি তখন দেশের বাইরে থাকতেন, আর আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, আমরা আসলে সমন্বয়টা এই জায়গায় করেছি আমাদের মূল দলের সাথে। যেদিন 1 দফা দেয়া হবে তার আগের দিন অর্থাৎ 2 তারিখে আমরা এই নিয়ে ব্যাপক মিটিং করেছিলাম, 2 আগস্ট। তখন কাদের এগুলো নোট করেছিল, লিখেছিল। তখন কাদের আনুষ্ঠানিকভাবে আমাদেরকে প্রস্তাব করেছিল যে আমরা 1 দফার জন্য প্রস্তুত হচ্ছে, আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন, বা এতদিন তো আপনারা বলেছেন, আজকে আপনারা কথা বলুন। তখন আমরা এটি আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছিলাম, উনি অনেকের সাথে কথা বলেছেন আমাদের পার্টির, তারপর আমাদেরকে জানিয়েছিলেন, আমরা আব্দুল কাদেরকে জানিয়েছিলাম যে আমাদের দলের পক্ষ থেকে অলরেডি এটির বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, আপনারা এখন দিতে পারেন।
ওকে, সো আমি যুবদল নেতা জনাব নয়ন তার একটা পডকাস্ট দেখছিলাম, তিনি সেখানে বলছিলেন যে মেইনলি বিএনপি আসলে এই গণ অভ্যুত্থান করেছে, মিছিলের কয়টা মিছিলের আগে আসলে দেখা গেছে এখন যারা গণ অভ্যুত্থানের শক্তি বলা হয় তাদেরকে, এবং 2 ঘন্টাও আসলে টিকতে পারবে না কেউ তা বিএনপির সামনে, ছাত্রদলের সামনে, যুবদলের সামনে। সো এই ধরনের কথা যখন বলা হয় তখন কি আসলে এই বিভাজনকে আরো বেশি উস্কে দেওয়া হয় বলে আপনি মনে করেন না? উনি গণ অভ্যুত্থানে খুবই সক্রিয় ছিলেন এবং গুলি খেয়েছেন এবং জুলাইয়ের 20 তারিখ প্রথম কারফিউতে 2টা মিছিল হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে। আমরা একই সময়ে এট এ টাইম প্যারালালি কাছাকাছি মিছিল করেছিল কারফিউ ভেঙে, এবং 19 তারিখে গুলিও খেয়েছেন উনি। আমি যদি ভুল না করি, এটি গণ অভ্যুত্থানের পরের প্রেক্ষাপট উনি হয়তো বলছেন যে এখনকার পরিস্থিতি, কিন্তু এটা দ্বারা উনি এরকম বুঝাতে চাননি যে গণ অভ্যুত্থানে যাদের কন্ট্রিবিউশন ছিল তাদের কন্ট্রিবিউশনকে অস্বীকার করছে। আমি এটা মনে করি না যে এনসিপি যারা শীর্ষ নেতা তারা গণ অভ্যুত্থানে যে কন্ট্রিবিউশন রেখেছেন সেটাকে খাটো করা হয়েছে, এটা আমি মনে করি না, এবং আমরা খাটো করছিও না। একজন ছাত্র নেতা হিসেবে কিছুদিন পরে তো নতুন কমিটি হবে, তখন আর ছাত্র ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। থাকারও তো একটা সময়সীমা থাকে, তারপরে তো আপনি মেইন স্ট্রিম রাজনীতিবিদ হয়ে যাবেন নিশ্চয়ই। তখন আসলে কি স্বপ্ন দেখেন, কি ভূমিকা রাখতে চান দেশ করার কাজে, দলের ক্ষেত্রে নিজেকে কোথায় দেখতে চান? এমনিতে আমি একটু খুবই পজিটিভ মানুষ। আমি যেটি মনে করি যে সেটা সেটি হচ্ছে, আমি সব সময় বলি যে 2024-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটি আসলে কেন তৈরি হলো বা আমরা কেন তৈরি করতে সক্ষম হলাম, সেটি হচ্ছে, ধরেন আপনার খেয়াল আছে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন এবং 26-এর আমির নির্বাচনে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে ছিল, তারা 3টি জাতীয় নির্বাচনে ভোট নামক জিনিসটি আসলে প্রথম দিয়েছে। সুতরাং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ যে বছরের পর বছর সংক্ষুব্ধ ছিল, তাদের মতামতের সরকার প্রতিষ্ঠা হয়নি। সুতরাং আমি মনে করি সেই কারণে গণ অভ্যুত্থানে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে তাদের মতো করে তো দেশ চলছে না, তাদের মতো করে তো সরকার চলছে না, তাদের মতামত উপেক্ষিত, বিশেষ করে তরুণদেরকে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে। সেই তরুণরাই তার নিজের বুকের রক্ত দিয়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং আমি মনে করি নতুন বাস্তবতায় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, এমনকি একটা বিরোধী দলও তৈরি হয়েছে শক্তিশালী। এই যে পারস্পরিক, এই যে মুখামুখি, গণতান্ত্রিক মুখামুখি, এটার কারণে সংসদ অত্যন্ত কার্যকর হয়েছে বলে মনে করি। এখন তো সকল সমস্যার বিষয়ে সংসদে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং আমি মনে করি যাবতীয় সংকট থাকলেও গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অর্জনটি হয়েছে সেটি হচ্ছে একটা গণতান্ত্রিক মূল্যবোধের সরকার তৈরি হয়েছে এবং একটি বিরোধী দলও তৈরি হয়েছে এবং সকলেই মিলে সংসদকে আমরা কার্যকর করতে পেরেছি। এখন এর বাইরে আপনি সুশাসনের কথা বলতে পারেন, আপনি মানবাধিকারের কথা বলতে পারেন, এগুলো তো গত 17 বছর ধরে যেই মার্জিনে চলছিল সেগুলো থেকে একটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দেশ উন্নতি লাভ করবে। এবং আমরা যে সাম্য মানবিক বাংলাদেশের কথা বলি, আমি মনে করি দেশ আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি খুবই আশাবাদী যেগুলো ইনশাল্লাহ পরিবর্তন হবে এবং একটা ইতিবাচক দ্বারাই দেশ এগিয়ে যাচ্ছে। ছাত্র নেতার পরে রাজনীতিবিদ হিসেবে নাসিরউদ্দিন নাসিরের স্বপ্ন কি আসলে? দেখুন, আমি একদম প্রত্যন্ত এলাকা থেকে বড় হয়েছি, নোয়াখালী সুবর্ণচরে। আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তখনও আমাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। এমনকি আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করার রেগুলার যে আমার পড়াশোনা, ধরেন এরপরে তো আমরা রেগুলারের বাইরে পরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয়েছে। 2016 সালে, হ্যাঁ, অন্য সেকেন্ড মাস্টার্স 16 সালে আমাদের ওই অঞ্চলে, পুরো অঞ্চলে ইলেকট্রিসিটি গিয়েছে। সুতরাং ওই অঞ্চল থেকে আমরা বেড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এরকম একটি ছাত্র সংগঠনের আমরা নেতৃত্ব পেয়েছি ধারাবাহিকভাবে। তারপর হচ্ছে আমি যে পরিশ্রম করেছি দীর্ঘদিন দলের পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি, এটি আমাকে দল মনে করেছে যে আমি নেতৃত্বের জন্য প্রস্তুত হয়েছি, তখন আমাকে দায়িত্ব দিয়েছে। এর আগে আমি অনেকবার চেষ্টা করেও আসলে নেতৃত্ব জায়গায় একটা স্তরে যেতে পারিনি। তারপরে আমি দীর্ঘদিন লেগেছিলাম। আমি মনে করি এই জার্নিটা খুবই কষ্টকর ছিল, এটি স্বাভাবিক কোনো জার্নি ছিল না। এবং ঢাকা শহরে এখনো পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন ঢাকা শহরে থাকে না, আমি একাই থাকি। সুতরাং আমি যেই জার্নির মধ্যে দিয়ে উঠে এই পর্যন্ত আসলাম, আমি মনে করি আমি আরও একটু কষ্ট করতে চাই
বিশেষ করে প্রথমত হচ্ছে আমি আমার এলাকার মানুষের জন্য একটু কাজ করতে চাই। নোয়াখালী সদর সুবর্ণচর ওইখানে, এর বাইরে দেশের জন্য বিশেষ করে মূল দলে আমি একটু কাজ করতে চাই। মূল দলের হয়ে জাতীয় রাজনীতিতে একটু অবদান রাখতে চাই। লাভলি, আমাদের অনেক শুভকামনা আপনার জন্য। বলা হয়ে থাকে যে বিরোধী দলের থেকে প্রতিবাদ করা সহজ, কিন্তু ক্ষমতার কাছাকাছি থেকে সংযম রাখা কঠিন। যদি এটা সত্যি হয়ে থাকে, আপনার দল অনেক কর্মী রয়েছে আপনাদের, তাদের জন্য আজকে কি বলতে চান? আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম গত 17 বছর, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম, তার একটি সফল পরিণতি হয়েছিল, সফল সমাপ্তি হয়েছিল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং আমরা বছরের পর বছর জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমরা সেটিও সক্ষম হয়েছি। সুতরাং আমরা মনে করি যে সাম্য এবং একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে দেখেছিল, সেটির একটি সফল পরিণতি হয়েছে গণ অভ্যুত্থান এবং একটি জনগণের সরকারের মাধ্যমে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য আমরা কাজ করছি এবং ছাত্রদলও সেই দ্বারাই কাজ করবে। এবং যে 5টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল খারাপ ফলাফল করেছে, সেটিকে কাটিয়ে ভবিষ্যতে ছাত্রদলের সক্ষমতা রয়েছে যে একটি ভালো ফলাফল করার। আমি আশা প্রকাশ করব আগামীতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল ভালো ফলাফল করবে এবং শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে প্রতিটি ক্যাম্পাসে অত্যন্ত ইতিবাচক রাজনীতি করবে, সেটি আমি প্রত্যাশা রাখছি। অনেক শুভকামনা থাকলো নাসির ভাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের আজকের এই আয়োজনে। নিশ্চয়ই আপনাদের এই যে মন খুলে প্রশ্ন করতে পারলাম, সেটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা প্রশ্ন করতে চাই এবং উত্তর শুনতে চাই আপনাদের করা প্রশ্নগুলোর, জানতে চাওয়া প্রশ্নগুলোর। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।